গ্রাম থেকে শহর আর শহর থেকে গ্রাম, এটাই আমার নিত্য সঙ্গী। তো গ্রামের বাড়িতে গিয়েও রান্না বান্না করতে হয়, আবার এখানে এসে আমাকে রান্না বান্না করতে হয়। তো আজকে ভাবলাম যে একটু মাটনটা খুব অল্প মশলায় একটু কষা কষা বানাবো। তো মাটনটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। তো আমি পেঁয়াজগুলো কেটে নিই, মানে আমি এখানে প্রায় 1 কিলো বেশি মাটন নিয়েছি, তার জন্য আমি 2টো পেঁয়াজ ইউজ করব, খুব বেশি করব না। অ্যাকচুয়ালি আমি মাটনটাকে ভাজা ভাজা করে নেব, যেটা চর্বির মধ্যে ঢুকে গিয়ে ভাজা ভাজা হয়। তো পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজগুলো ধুয়ে নেব। আর মাটন ফ্রিজে ছিল, তো একটু জল ছেড়েছে ফ্রিজ থেকে, তো কড়াই দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে যাক। তো আস্তে আস্তে কিভাবে রান্না করছি পুরোটাই আপনাদের দেখাবো। তো ঈদের দিনটা সেইভাবে ব্লগ করা হয়ে আসেনি, তো এটা ঈদের মাংসরই মানে ভাজা হচ্ছে। তো গ্রামে তো আমি ঈদ করি, আপনারা প্রত্যেকেই জানেন। তো গ্রাম থেকে আবার শহরে চলে এসেছি, একদিন পরেই যেতে হবে, ছেলে এসেছিল ছুটিতে, তার জন্য। তো পেঁয়াজ কিন্তু আমি ভাজা করলাম না, হালকা একটু তেলে সাঁতলে নিয়ে মাটনটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন খুব অল্প মশলা, 2টো তেজপাতা দিলাম, খুব মানে 1 চামচেরও কম, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর একটু ঝাল ঝাল এটা হবে বলে আমি শুকনো লঙ্কাটা পুরো জল দিয়ে এখানে গুঁড়ো করে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। আর অল্প একটু হলুদ গুঁড়ো দেব, আর একটু ধনে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো দেবও না, আর জিরে গুঁড়ো অ্যাকচুয়ালি বাড়িতে নেই। তো এইভাবেই মাটনটা রান্না করব। তো এবার মাটনটাকে কষিয়ে নেব, লবণটাও স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, একটু কম দিলাম লবণ, কেন পরবর্তীতে আবার যখন নাড়বো তখন মাংসটা কমে যাবে, লবণটা বেড়ে যাবে, ওই জন্য একটু কম কম করেই দিয়েছি। তো খুব ভালোভাবে নেড়ে নেব, মানে মাটনের গায়ে যেন একদম লেগে যায়। আর তার সঙ্গে একটু বানাবো গোলা কাবাব। তো কাবাবটা আমি একদম মেখে রেখে দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, 2টো ডিম দিয়ে 20 মিনিট আমি কন্টিনিউ কিমাটাকে ম্যাশ করেছি হাতে করে। তো একটা রুল নিয়েছি যার সাহায্যে আমি গোলা কাবাবগুলো বানাবো। তো এই যে গোলা কাবাব বানিয়ে নিচ্ছি, মানুষ তো 2টো, তাই 3টে থেকে 4টে গোলা কাবাব হলেই আমাদের হয়ে যাবে। আর আমি ওই মানে যেটাই রান্না করি ফ্রেশ ফ্রেশ রান্না করি, যে রেখে দিয়ে একটু পচিয়ে ধচিয়ে খাবো সেটা খুব একটা হয় না। তো কাবাবগুলো বানিয়ে নিই, কাবাবগুলো আমার অলমোস্ট হয়ে গেছে। তো এবার একটু হালকা ফ্রাই করে নেব, এটা ঘিতে হলে খুব ভালো হয়, কিন্তু আমি শরীরের জন্যে হালকা করে সর্ষের তেল দিয়েই ভাজবো। তো আমি তার সঙ্গে সঙ্গে মাটনটাকেও একটু কষে নিচ্ছি, যেহেতু একসঙ্গেই সব রান্না হচ্ছে। আর তাওয়াটা এদিকে গরম হয়ে যাচ্ছে। আর আমি সাদা তেলের ব্যবহারটা একদমই পছন্দ করি না, কেন কি আমার মনে হয় যে সাদা তেলটা একটু ক্ষতি করে। তো হালকা করে সরিষার তেল দিয়ে নিলাম, দিয়ে স্যালো ফ্রাই করব, একদম ডিপ না। তো তেল হিট হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। তো তেল হিট হয়ে এসছে, আমি এবার কাবাবগুলো কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে সিমে করে দিয়ে আমি হালকাভাবে এপিট ওপিট করে একদম নেড়ে নেব। তো এক পিঠ হয়ে গেছে, তো আমি এবার অপোজিট পিঠ উল্টিয়ে দেব। এইভাবে কাবাব করে দেখবেন, কাবাব ভীষণ টেস্টি হয়। আর অ্যাকচুয়ালি বেশি মানে ডিপ ফ্রাই করলে আবার একটু আনহেলদিও হয়ে যায়। তো সবসময় আমাদের উচিত হেলথের উপরে নজর দেওয়া। তো কাবাব ভাজা অলমোস্ট ডান। তো আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই দিকে মাংস কিন্তু আমার রান্না চলছে পাক্কা। মাংসটা হতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। তো এটাতে কী বলুন তো, মাংসটা খুব আস্তে আস্তে কষতে হবে, তবেই যে মাংসের ফ্যাটগুলো ছেড়ে দেবে, তবে মাংসটা সুন্দর হবে। আর মাংসতে আমি সব সময় গরম জল ইউজ করি, প্রত্যেকটা রান্নাতেই গরম জল দিই। আমি সবজি সেদ্ধ করতে গেলেও সেটা গরম জলেরই ব্যবহার করি, কেন গরম জল দিলে সেটার টেস্ট মানে দুগুণা বেড়ে যায়, প্লাস হচ্ছে ভালো হয়, রান্নাটা টেস্টফুল হয় মেনলি। তো মাংস হলে তো আলু লাগবে, তো ওটা আর আপনাদের দেখানো হয়নি। আমার বাড়ির মানুষের জন্যে 2টো আলু কেটে দিয়ে দিলাম। আর এইভাবেই চলতে থাক আমার রান্না। আর রান্না বসিয়ে আমার স্নান, ঘর মোছা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন মাংসতে কি সুন্দর তেল ছেড়ে এসছে, এই মাংসটা অসম্ভব সুন্দর রান্না হয়। আর মাংস কিন্তু একদম কমপ্লিট সেদ্ধও হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। তো একদম এবার মাংসটা আমি বাটিতে তুলে নেব, যতটুকু খাবো সেই পরিমাণেই তুলে নেব। তারপরে আবার এটা পরের দিনের ব্লগ, আমি গ্রামে চলে গিয়েছি। তো গ্রামে দেখুন আমাদের ছোলা কলাই কিভাবে ভাজা হয়। তো আমার যা এটা ভাজছে আমাদের জন্যেই। তো
যাওয়ার পথে এই যে রাস্তায় দেখুন ডেলি আমরা এইভাবে ডেলি প্যাসেঞ্জারি করি, বাইকে করে ভীষণ রিস্ক নিয়ে। তো ওই জন্যে আমরা হেলমেটটাকে একদমই ছাড়ি না, কেন আমাদের চাষ এক জায়গায় আর বাস এক জায়গায়। আমাদের চাকরি প্রত্যন্ত একটা গ্রামে, মানে আমার বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তো ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভব নয়। তো ওখানে গিয়েও রান্নাবান্না হবে বলে সজনের শাক আপনারা কম বেশি সকলেই জানেন। তো আমি আমার জায়ের বাড়িতে গিয়ে বলছি আমাকে দুটো সজনের শাক পেড়ে দাও। তো এই যে মানে ওইগুলো আমার ভাসুরের সব ছেলে মেয়ে, তো তারা সজনের শাক পেড়ে দিচ্ছে। আর এইগুলো হচ্ছে তিল, এইগুলো আমার মানে দাদা শুকোতে দিয়েছে, এখান থেকে তিল বের করা হবে, তারপরে সেটা তিলের তেল এমনি খাবারে ইউজ হবে। আর এইদিকে এই যে আমার ভাসুর মানে ফ্রিজের উপরে মিস্ত্রি করছে, তাদের ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছে। তো সজনের শাক পেড়ে নিয়ে চলে আসলাম। আমাকে শাক খেতে ভীষণ ভালো লাগে, তো আমি ভাবছি যে একটু একটু করে শাকটা বেছে নিই। তো আমি শাক বাছছি, আর আমার ক্যামেরাম্যান একটু ক্যামেরা করে দিচ্ছে। তাকে আমি রিকোয়েস্ট করলাম যে একটু ক্যামেরা করে দেবে, তো সে আমার বলল হ্যাঁ করে দেবো। তা বললাম যেমন পারো সেই রকমই করে দাও। আর গ্রামের বাড়ি তো একটু এলোপাতাড়ি থাকে, প্রত্যেকেই মানে জানেন। আর তার সঙ্গে ঈদের স্পেশাল রান্নাবান্না চলছে, তো এখানেও রান্নাটা আমাকে করতে হয়। তো সজনের শাকটাকে আমি খাবার সোডা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আদা রসুন মানে আদা রসুন না, তেল শুকনো লঙ্কা দিয়ে করব। তো পরের দিন সকালবেলা আমি একদম চা নিয়ে বসে পড়েছি। ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। লাল চা আমার মোটেই পছন্দ লাগে না, তো কি করব, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠলে দেখলাম একদমই দুধ নেই। তো লাল চা তো খেতেই হবে। তো লাল চা খেতে খেতেই ঘোষ চলে এসছে যে কাকিমা দুধ নেন। তো আমি বললাম ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে আবার 1 কাপ দুধ চা নিয়েও বসে পড়লাম। আমি দুটো টাইম দুধ চা খেতে ভীষণ পছন্দ করি। আর এই যে গ্রামে দেখছেন, এটা একটু ওভারলুক করবেন, গ্রামের পরিবেশটা সব সময় এইরকমই হয়। তো দুধ আর দুধ চা কার কার পছন্দ প্রত্যেকেই কমেন্টস করে জানাবেন। আমারও কিন্তু ভীষণ পছন্দের জিনিস। তো এই যে আমাদের বারান্দা, বাইরের দিকের বারান্দাটা ভীষণ ধুলো পড়ে, খোলা বারান্দা আর মেন রাস্তার উপরে বাড়ি। তো এই যে আমাদের হেল্পিং হ্যান্ড বলেন মেয়ে বলেন, ও ধোয়াধুয়ি করছে। আমি আবার একটু সঙ্গে সঙ্গে ক্যাপচার করলাম। আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো আর একটু কাজটা বাকি আছে। এই যে দেখুন বারান্দার ভিউ, তাহলে বুঝতে পারছেন তো কেমন ধুলো হয়। আর এটা একটু বলবেন তো যে মানে এটা কি ফল, আমি অনেক ছোটোবেলায় দেখেছি, কিন্তু এখন আর আমার নামটা মনে আসছে না, পেটের মধ্যে আসছে কিন্তু মনে আসছে না, যে গুগল করব সেটাই কীভাবে করব। আর দেখেছেন রাস্তার পাশে আগাছার সাথে কত সুন্দর শাক হয়েছে। তো প্রত্যেকেই ভালো থাকবেন।